শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। 1880-র দশক। নদিয়া জেলার শান্ত একটা গ্রাম মায়ানগর। চারিদিকে যখন নীলকুঠির সাহেবদের দাপট আর বাঙালি সন্তানদের মধ্যে কেরানি হওয়ার ইঁদুর দৌড়, তখন সেই গ্রামের ধুলো মাখা এক আখড়ায় জন্ম নিচ্ছিল অন্য এক ইতিহাস। একটি ছেলে যার চোখে সাধারণ চাকরির স্বপ্ন ছিল না, ছিল বিশ্বজয়ের এক অদ্ভুত পাগলামি। আজ আমরা শুনব সেই নির্ভীক যুবক প্রিয়ব্রতর গল্প। এমন এক বাঙালির গল্প যিনি বাঘের থাবাকেও ভয় পাননি, যিনি মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সার্কাসের সেই রঙিন তাঁবুর নিচে। 1, 2, 3। শরীরের প্রত্যেকটা শিরা মনে হচ্ছে এবার ছিঁড়ে যাবে। এই মাটির গন্ধে কি আছে আমি জানি না, কিন্তু যখনই এই আখড়ায় নামি, নিজেকে কেন জানি না সাধারণ মানুষ তো মনে হয় না। বাবা চান আমি আর্ট কলেজে পড়ি, রং তুলি এসব নিয়ে মেতে থাকি, কিন্তু আমি জানি আমার আমার আঙুলের ডগায় তুলি নয়, বাঘের বাচ্চাকে মানায়। লোকে বলে বাঙালির গায়ে জোর নেই। আমি দেখাবো এই বাঙালি ডাল ভাত খেয়েই সাহেবদের থেকে বেশি দম রাখে। আজ মায়ানগর আমায় দেখছে, কাল গোটা বিশ্ব দেখবে। প্রিয়ব্রতর বাবা শ্রীযুক্ত মনমোহন বাবু ছিলেন তৎকালীন সময়ের একজন বিশিষ্ট সাংবাদিক। কলম ছিল তাঁর একমাত্র শক্তি, কিন্তু ছেলে কলম ফেলে ধুলো মাখছে, না, এটা তিনি ঠিক মানতে পারেননি। প্রিয়ব্রত, আবার সেই এক জেদ ধরে পড়ে আছো। বোঝার চেষ্টা করো, সামনে তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে। আর্ট কলেজের ফর্মটা টেবিলের ওপর পড়ে আছে। ভেবেছিস ওই কুস্তি লড়ে আর পেশি প্রদর্শন দেখিয়ে এই ভাত জুটবে? বাঙালি শুধু বুদ্ধি দিয়ে বাজিমাত করতে পারে, পেশি দেখিয়ে নয়। বাবা আর্ট কলেজে আমি যাব, তোমার কথা আমি ফেলবো না, কিন্তু আমার আর্টটা হবে অন্যরকম। সেটা ক্যানভাসে নয়, সেটা হবে সাহসের ময়দানে। বাঙালির বুদ্ধির সাথে যদি এই পেশির জোরটা মিশে যায়, তবে দেখে নিও বাবা, ইতিহাস তৈরি হবে, ইতিহাস। বাবার জেদে প্রিয়ব্রত কলকাতায় এলেন, ভর্তিও হলেন আর্ট কলেজে। কিন্তু নিয়তি যার জন্য সার্কাসের রিং সাজিয়ে রেখেছে, তাকে কি আর 4 দেওয়ালের মাঝে আটকে রাখা যায়? কলকাতার উত্তরে অন্তত 50টি আখড়া। কলেজ পালানো যুবক প্রিয়ব্রত সেই প্রত্যেকটি আখড়ায় হয়ে উঠলেন পরিচিত মুখ। না, তিনি শুধু কুস্তি লড়তেন না, তিনি যুবকদের শরীর চর্চায় উদ্বুদ্ধ করতেন। সেই সময়টা ছিল বড় অদ্ভুত। একদিকে ব্রিটিশদের দাপট, অন্যদিকে বাঙালির নবজাগরণ। প্রিয়ব্রত বুঝলেন, আত্মসম্মান ফিরে পেতে গেলে বাঙালির শারীরিক শক্তি প্রদর্শন করাটা ভীষণ জরুরি। কলকাতার এই রাজপথগুলো দিয়ে যখন সাহেবরা টকবক করে ঘোড়া চালিয়ে চলে যায়, ওদের চোখে আমরা আমাদের জন্য শুধু ঘৃণা দেখি। ওরা ভাবে আমরা দুর্বল। ওরা জানে না এই হাড় গিলগিলে বাঙালির শরীরেই কত আগুন লুকিয়ে থাকতে পারে।
আমাকে এমন কিছু করতে হবে যা আগে কেউ কোনোদিন ভাবেনি। খেলা, ইয়েস, হ্যাঁ, খেলা খেলা দেখাবো আমি। উহুম, জাদুকরের ম্যাজিক নয়, মানুষের অবিশ্বাস্য শক্তির খেলা। এমন একটা দল করব যার নাম শুনলে মেদিনীপুর থেকে রেঙ্গুন সব জায়গা কেঁপে উঠবে। নাম দেব দ্য গ্রেট রিয়েল বেঙ্গল সার্কাস। সালটা 1887। পকেটে টাকা নেই, নেই কোনো বড় বিনিয়োগকারী, আছে শুধু অদম্য জেদ আর গুটি কয়েক বিশ্বস্ত বন্ধু। মেদিনীপুরের এক খোলা প্রান্তরে প্রথমবার যখন প্রিয়ব্রতর তাঁবু পড়ল, মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ ভাবেনি এক বাঙালি যুবক এভাবে সার্কাস নিয়ে মেলায় নামতে পারে। রাতের অন্ধকারে প্রদীপের আলোয় যখন প্রিয়ব্রত প্রথমবার রিংয়ের মাঝখানে এসে দাঁড়ালেন, চারপাশ নিস্তব্ধ, পরনে আঁটো সাঁটো পোশাক, চোখে বাঘের মতো চাহনি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আপনারা শুধু সার্কাস দেখবেন না, আজ আপনারা বাঙালির হাড়ের জোর দেখবেন। ভয় পাবেন না, শুধু হাততালিটা দেবেন মন খুলে। শুরু হচ্ছে দ্য গ্রেট রিয়েল বেঙ্গল সার্কাস। উত্তেজনায় দর্শকদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। প্রিয়ব্রতর সেই সাহস ছিল ছোঁয়াচে। সাধারণ নদিয়ার মায়ানগর গ্রাম থেকে উঠে আসা সেই যুবকটি জানতেন না তিনি শুধু একটা সার্কাস দল গড়ছেন না, তিনি গড়ে তুলছেন এক শতাব্দীর গর্ব। কিন্তু এই পথ আদৌ কি মসৃণ ছিল? বিদেশি কোম্পানিদের চক্রান্ত আর প্রতিকূল পরিবেশের মাঝে প্রিয়ব্রত কিভাবে নিজেকে টিকিয়ে রাখলেন? আসুন সেই গল্পও আমরা শুনি। 1885 সালের এক বর্ষণ মুখর রাত, নদিয়ার মায়ানগর গ্রামে মনমোহন বাবুর চণ্ডীমণ্ডপে আজ থমথমে পরিবেশ। সাংবাদিক মনমোহন বসুর কাছে জীবন মানে যুক্তির লড়াই, আদর্শের লড়াই। কিন্তু তার একমাত্র ছেলে প্রিয়ব্রত আজ তাঁরই সামনে দাঁড়িয়ে এমন এক প্রস্তাব রেখেছে যা সেই সময়ের ভদ্র সমাজে অকল্পনীয়। বাবা, সার্কাস, সার্কাসই হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য। সার্কাস, খেলা দেখানো? প্রিয়ব্রত, তুমি কি জানো তুমি কি বলছো? নদিয়ার বসু বংশের ছেলে মেলায় মেলায় তাঁবু গেঁড়ে জোকারের মতো রং মেখে বাঁদরের নাচ নাচাবে? লোকে আমায় ছিছি করবে। না না বাবা, আমি জোকার হতে চাই না, আমি বীরত্বের গল্প বলতে চাই। আমাদের দেশের ছেলেদের শরীরে সাহেবরা লাথি মারে, কারণ তারা জানে আমরা শরীরের জোরে লড়তে জানি না। আমি চাই এমন একটা দল গড়তে যারা দেখাবে বাঙালি শুধু বুদ্ধি কিংবা কলম দিয়ে নয়, নিজের পেশি আর কলজে দিয়েও দুনিয়া শাসন করতে পারে। এটা শুধু খেলা নয় বাবা, এটা আমার সাধনা। সাধনা? ওসব লুম্পেন ছোকরাদের কাজ। কালই তুমি কলকাতায় রওনা দিচ্ছ, আর্ট কলেজে ভর্তি হবে, তুলি ধরবে। যদি আমার অবাধ্য হও তবে মনে রেখো, এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। বাবা, বুঝলেন না, তুলি দিয়ে আমি ছবি আঁকবো ঠিকই, কিন্তু সেই ছবি হবে আগুনের। নদিয়ার এই ধুলো মাখা মাটি আমায় ক্ষমা করে দেবে আশা করছি। আজ আমি রিক্ত হাতে বেরোচ্ছি, কিন্তু যেদিন ফিরব সেদিন তোমার নাম শুধু এই বাংলায় নয়, 7 সমুদ্র 13 নদীর ওপারে পৌঁছে দিয়ে আসব। প্রিয়ব্রত কলকাতায় এলেন। বাবার ইচ্ছে আর্ট কলেজে ভর্তি হলেন ঠিকই, কিন্তু তার
আত্মা পড়ে রইল উত্তর কলকাতার ওই আখড়াগুলোতে। গোবিন্দ গোয়েঙ্কার আখড়া থেকে শুরু করে সিমলার ব্যায়ামাগার। প্রিয়ব্রতর বিশাল দেহ আর অদম্য জেদ তাকে রাতারাতি জনপ্রিয় করে তুলল। তিনি দেখলেন বাঙালি যুবকদের রক্ত টক বগ করে ফুটছে, শুধু প্রয়োজন একজন পথ প্রদর্শকের। এই তো সেই সুযোগ। এই যে ছোকরাগুলো কুস্তি লড়ছে, এদের চোখে ভয় নেই। আর্ট কলেজের পেন্সিল দিয়ে স্কেচ করার চেয়ে এদের পেশির এই নিখুঁত ভঙ্গিগুলো আমার কাছে অনেক বেশি জীবন্ত। আমি দল গড়ব, এদের নিয়ে আমি দল গড়ব। কিন্তু তার জন্য চাই টাকা, চাই কিছু সরঞ্জাম। কোথা থেকে আসবে সেই পুঁজি? জমিদারি নেই, রাজকোষ নেই, যা আছে সেটা শুধুই নিজের উপর বিশ্বাস। শুরু হলো প্রিয়ব্রতর আসল সংঘর্ষ। দিনের বেলা কলেজের নাম করে তিনি ঘুরে বেড়াতেন বিভিন্ন মেলায় মেলায়। কখনো জাদুকরদের কৌশল শিখছেন, কখনো পালোয়ানদের সঙ্গে বন্ধুত্ব করছেন। নিজের জমানো কয়েকটা টাকা আর কিছু বন্ধুদের সাহায্য নিয়ে তিনি 1887 সালে তৈরি করলেন এক লড়াকু বাহিনী। নাম দিলেন গ্রেট রিয়েল বেঙ্গল সার্কাস। কিন্তু স্বপ্ন দেখা সহজ, তাকে বাস্তবায়িত করা আর আগুনের উপর দিয়ে হাঁটা একই ব্যাপার। প্রথম শো ঠিক হলো মেদিনীপুরের এক প্রান্তে, কিন্তু তখন বিদেশি সার্কাস কোম্পানিদের এক চেটিয়া রাজত্ব। এক বাঙালি ছোকরার সার্কাস দেখতে কে আসবে? 1887 শীতকাল, মেদিনীপুরের এক খোলা প্রান্তর। কনকনে ঠান্ডায় ছেঁড়া তাঁবু সারাই করছে প্রিয়ব্রত নিজে, সঙ্গে গুটি কয়েক বিশ্বস্ত অনুগামী। কারো পেটে খাবার নেই, কারো বা পরনের জামাটা মলিন, কিন্তু তাদের চোখে আগ্নেয়গিরি। প্রিয়দা, সাহেব কোম্পানি রটিয়ে দিয়েছে আমাদের বাঘগুলো নাকি সবাই বুড়ো। আমরা নাকি খেলা দেখাই না, ভেলকি দেখাই। গ্রামের লোকেরা তো টিকিট কিনতেই চাইছে না। কালকে আদৌ শো হবে তো? হবে 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 এমন শো হবে যা মেদিনীপুর কেন, গোটা বাংলা দেখেনি। ওরা ভাবছে আমরা বোধহয় দুর্বল। কাল আমি নিজে খাঁচার ভেতর ঢুকব, বাঘের সঙ্গে খালি হাতে লড়ব। যদি মরি তো বাঙালির সাহসের ইতিহাস লিখে মরব, আর যদি জিতি তবে শুরু হবে দ্য গ্রেট রিয়েল বেঙ্গল সার্কাসের জয়যাত্রা। সেই রাত ছিল অগ্নি পরীক্ষার রাত। পরের দিন শো শুরু হওয়ার আগে আকাশ কালো মেঘে ঢেকে গেল, কিন্তু সব বাধা উপেক্ষা করে মানুষের ঢল নামল। লোকে শুনতে পেয়েছে এক বাঙালি ছেলে বাঘের থাবা রুখবে। রিংয়ের আলো জ্বলে উঠল। প্রিয়ব্রতর পরনে রাজকীয় পোশাক, মাথায় পাগড়ি, তার হাঁটা চলার মধ্যে এক আভিজাত্য। প্রথমবার কোনো বাঙালিকে এমন তেজের সঙ্গে রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে সাহেব অফিসাররাও স্তম্ভিত হয়ে গেল। এই তো সেই মুহূর্ত। সামনে খাঁচার ওপাশে দাঁড়িয়ে থাকা বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। ওর গর্জনে মাঠ কেঁপে উঠছে। আমার হাত কাঁপছে না তো? না, আমি নদিয়ার মায়ানগর থেকে এসেছি। আমি মনমোহন বাসুর ছেলে। আজ আমি হারলে বাংলা হারবে। আয় আয় দেখি তোর কত জোর। নিমেষের মধ্যে ঝাঁপিয়ে পড়ল বাঘ। প্রিয়ব্রত পিছু হটলেন না। হাতের পেশি ফুলে উঠল। বাঘের থাবা রুখলেন নিজের কবজি দিয়ে। লড়াই চলল কয়েক মিনিট।
যা দর্শকদের কাছে মনে হলো কয়েক যুগ। শেষে দেখা গেল বাঘটি প্রিয়ব্রতর পায়ে মাথা ঠেকিয়ে বসে আছে। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। তারপর আকাশ ফাটানো হাততালি। সাহেবরা উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানালো। নদিয়ার সেই অবাধ্য ছেলেটা আজ প্রমাণ করে দিল, জেদ থাকলে শূন্য থেকেও সাম্রাজ্য গড়ে তোলা যায়। মেদিনীপুরের জয় তাকে আর পিছনে ফিরে তাকাতে দেয়নি। ঝাড়গ্রামের রাজবাড়ি থেকে ডাক এলো, তারপর বাঁকুড়া, বীরভূম, যেখানেই গ্রেট রয়্যাল বেঙ্গল সার্কাস যায় সেখানেই মানুষের মেলা বসে যায়। প্রিয়ব্রতর সেই ছেঁড়া তাঁবু এখন মখমলে। দলে হাতি বেড়েছে, ঘোড়া বেড়েছে। বাঙালির ঘরে ঘরে এখন প্রিয়ব্রতর নাম উচ্চারিত হতে শুরু হয়েছে। কিন্তু প্রিয়ব্রত জানতেন এটা শুধুমাত্র শুরু। তার স্বপ্ন এখন সুদূর কাশ্মীর, রাজস্থান, এমনকি এই ভারতের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটি জয় করা। এটা তো সবে শুরু। কিন্তু বড় বড় বিদেশি সার্কাস কোম্পানিগুলো ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে। জানি চক্রান্ত হবে আমার বিরুদ্ধে, লড়াই করতে হবে, কিন্তু আমি প্রস্তুত। প্রিয়ব্রত বাসু একবার যখন বাঘের চোখে চোখ রেখেছে, সে আর কাউকে ভয় পায় না। সালটা 1900। ভারতের মানচিত্র ছাড়িয়ে দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল সার্কাসের নাম তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, যেখানেই প্রিয়ব্রতর তাঁবু পড়ছে সেখানেই ইতিহাস রচিত হচ্ছে। কিন্তু প্রিয়ব্রতর স্বপ্ন ছিল আরও বড়। তিনি চেয়েছিলেন বাঙালির এই স্পর্ধাকে সমুদ্র পার করে বিদেশের মাটিতে আছড়ে ফেলতে। গন্তব্য তৎকালীন সিংহল, যা আজকের শ্রীলঙ্কা। সেই সময় সমুদ্র যাত্রা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। শত শত পশু, ঘোড়া, হাতি, তার বিশাল দল নিয়ে উত্তাল সমুদ্রে পাড়ি দেওয়া মানে মৃত্যুকে তুচ্ছ গণ্য করা। কিন্তু যার রক্তে নদিয়ার মায়ানগরের তেজ, তাকে আটকাবে কে? সামনের এই অপার সমুদ্র আমায় ডাকছে। লোকে আমাকে পাগল বলে বলুক, পশুদের নিয়ে সমুদ্রে নামা মানে আত্মহনন। সাহেব কোম্পানি হাসছে, ওরা ভাবছে বাঙালি ছোকরা মাঝপথে ডুবে মরবে। কিন্তু ওরা জানে না, এই জাহাজ শুধু খাঁচা বোঝাই পশুতে ভরে নেই, আছে এক বুক আত্মসম্মান। সিংহলের মাটিতে যেদিন আমার তাঁবু পড়বে, সেদিন ওদের রাজকীয় সার্কাসগুলোও আমার সামনে ফ্যাকাশে হয়ে যাবে। প্রিয়দা, সমুদ্রের ঢেউগুলো দেখে বুকটা কেমন কাঁপছে গো। হাতি, ঘোড়া সবাই অস্থির হয়ে পড়ছে। সিংহলের মানুষ আমাদের গ্রহণ করবে তো? বিদেশি পালোয়ান সব, আমরা পেরে উঠবো? মায়া, তুই প্রিয়দার চোখের দিকে তাকিয়েছিস? ওখানে ভয় নেই, আছে আগুন। এই যে হাজার হাজার মাইল দূরে আমরা যাচ্ছি, এটা শুধু রুটি রুজির জন্য নয়, এটা বাঙালির মান রাখার লড়াই। ঠিকই বলেছিস রতন। মায়া, ভয় পাওয়ার কিচ্ছু নেই। সিংহলের মাটিতে আমরা যখন গ্রেট রয়্যাল বেঙ্গল শব্দটা লিখব, তখন ওরা দেখবে ভারত মানে শুধু সন্ন্যাসীর দেশ নয়, ভারত মানে সিংহের মতো গর্জন করা পালোয়ানদেরও দেশ। রতন, প্রস্তুতি নাও। বন্দরে পৌঁছনো মাত্রই যেন আমাদের ঘোড়াগুলো বিদ্যুৎ বেগে দৌড়তে পারে। কলম্বোর মাটিতে পা রাখল প্রিয়ব্রতর দল। চারিদিকে কৌতূহলী মানুষের ভিড়। ব্রিটিশ আধিকারিকদের চোখে মুখে তাচ্ছিল্যের হাসি। তারা ভাবেইনি এক বাঙালি যুবক এত বড় সাহস দেখাতে পারে। কলম্বোর ভিক্টোরিয়া পার্কে যখন গ্রেট রয়্যাল বেঙ্গল সার্কাসের সাদা তাঁবু খাটানো হলো, তখন শহর জুড়ে গুঞ্জন, বাঙালিরা নাকি বাঘ নিয়ে খেলা দেখাতে এসেছে। শোয়ের প্রথম রাত,
হাজার হাজার মানুষের সমাগম। সাহেব, মেম সাহেব থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ সবাই রুদ্ধশ্বাস অপেক্ষা করছে। রিংয়ের মাঝখানে প্রবেশ করলেন প্রিয়ব্রত। পরনে মখমলের রাজকীয় পোশাক, হাতে চাবুক। কিন্তু চাবুকটা তিনি ব্যবহার করতেন না ভয়ের জন্য। ওটা ছিল তার আভিজাত্যের প্রতীক। তার চোখের ইশারায় বুনো বাঘগুলো বেড়ালের মতো বাধ্য হয়ে যেত। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখবেন ট্রপিজের খেলা। একে একে ঘোড়ার দৌড়, হাতির ওপর মানুষের পিরামিড, আর সব শেষে সেই বিখ্যাত বাঘের লড়াই। প্রিয়ব্রত যখন বাঘের হাঁ করা মুখের ভেতর নিজের মাথাটা ঢুকিয়ে দিলেন, পুরো গ্যালারি দাঁড়িয়ে পড়ল। সাহেবদের হাত থেকে ওয়াইনের গ্লাস পড়ে ভেঙে গেল। এই সেই সাহস যা আগে কোনো এশিয়ান সার্কাসে কেউ দেখাতে পারেনি। Impossible! The Bengali man is playing with death like it's a child's toy. Who is he? Sir, he is Priyobrata, and this is Great Real Bengal Circus. বাবা, বাবা, আজ তুমি যদি দেখতে, আজ সিংহলের মাটি আমাকে জয়ধ্বনি দিচ্ছে। আমার এই তাঁবু এখন আর ছোট নয়, এটা একটা সাম্রাজ্য। কিন্তু এখানে থামলে চলবে না, আমার গন্তব্য আরো দূরে। মালয়, সিঙ্গাপুর, রেঙ্গুন, সব জায়গায় এই বাংলার পতাকা উড়বে। লোকে বলবে এক দামাল বাঙালি যুবক ধুলো মাখা গ্রাম থেকে উঠে এসে বিশ্বকে সার্কাস, হ্যাঁ সার্কাস শিখিয়ে দিয়েছিল। সিংহল জয় করার পর প্রিয়ব্রত হয়ে উঠলেন আন্তর্জাতিক তারকা। রাজারা তাঁকে আমন্ত্রণ পাঠাতে লাগলেন। উপহার হিসেবে আসছিল হিরে, জহরত আর সম্মাননা। কিন্তু প্রিয়ব্রতর মন পড়েছিল সেই ধুলো মাখা আখড়ায়। তিনি জানতেন, সাফল্য যখন বাড়ে, চক্রান্তও তত গভীর হয়। বিদেশি কোম্পানিগুলো তার এই উত্থান সহ্য করতে পারছিলেন না। কিন্তু প্রিয়ব্রত ছিলেন অদম্য। তিনি তখন জাহাজে তুলছেন তার বিশাল দল, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুরের পথে। আকাশ জুড়ে তখন কালো মেঘের আনাগোনা। 1920 সাল ঘনিয়ে এসেছে। প্রিয়ব্রতর জীবনের সবচেয়ে বড় এবং শেষ লড়াইটি শুরু হতে চলেছে সিঙ্গাপুরের মাটিতে। এক অমোঘ পরিণতি অপেক্ষা করছে দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল সার্কাসের জন্য। সাহস যখন সীমাহীন হয়, তখন নিয়তিও থমকে দাঁড়ায়। কিন্তু প্রিয়ব্রতর সেই সফরটা কেমন ছিল, বলছি সে কথাই। সময় যেন এক অদ্ভুত মায়াজালে প্রিয়ব্রতকে জড়িয়ে ধরেছে। গত 2 দশক ধরে তিনি আর কেবল একজন সার্কাস মালিক নন, তিনি হয়ে উঠেছেন বাঙালির সাহসের আন্তর্জাতিক ব্র্যান্ড। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর রেঙ্গুনের আকাশে বাতাসে তখন গ্রেট রয়্যাল বেঙ্গল সার্কাসের জয়গান। কিন্তু সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে প্রিয়ব্রত অনুভব করেছিলেন এক অদ্ভুত ক্লান্তি। যে শরীর পাথর ভাঙতে জানত, সেই শরীরে আজ বাসা বেঁধেছে এক অদৃশ্য ঘাতক। মালয়েশিয়ার ঘন জঙ্গল ঘেরা এক শহরে তখন প্রিয়ব্রতর তাঁবু পড়েছে, কিন্তু আকাশের রং যেন আজ বেশি ধূসর। রতনদা, প্রিয়দাকে দেখলে সত্যি বুকটা ফেটে যাচ্ছে। জন্ডিসের অসহ্য যন্ত্রণা উনি আর নিতে পারছেন না। আমার মনে হয় এবার দেশে ফেরাটা উচিত। দেশের মাটিতে উনি একটু শান্তিতে বিশ্রাম নিতে পারবেন। কিন্তু কিন্তু উনি তো কারোর কথাই শোনেন না। মায়া, তুই জানিস না, প্রিয়ব্রত বসুর বিশ্রাম মানে মৃত্যু। ওর ধ্যান জ্ঞান সবই এই রিংয়ের মাঝখানে। শরীর ভেঙেছে ঠিকই, কিন্তু জেদটা দেখিস এখনো আগের মতোই আছে। আজ সিঙ্গাপুরের শো, প্রিয়দা বলেছে ও নাকি আজ নিজেই রিংয়ের নামবেন।
রতন, মায়া, বাইরে দাঁড়িয়ে ফিসফাস করো না, ড্রাম বাজাতে বলো। আজ আজ সিঙ্গাপুরের মানুষ দেখবে বাঙালি বীর কখনো অসুস্থ হয় না। আমায় বাঘগুলো ডাকছে, ওদের ডাক আমি শুনতে পাচ্ছি। 1920 সালের সেই অভিশপ্ত রাত, প্রিয়ব্রত উঠে দাঁড়ালেন। আয়নায় নিজের পাণ্ডুর চেহারাটা একবার দেখলেন। চোখ দুটো হলুদ হয়ে এসেছে, লিভারের যন্ত্রণায় শরীর বেঁকে যাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে তিনি পরলেন সেই রাজকীয় মখমলের কোট, অমনি তার মেরুদণ্ড টান টান হয়ে গেল। রিংয়ের আলো জ্বলে উঠল। প্রিয়ব্রত ধীর পায়ে এগিয়ে এলেন। মানুষের করতালিতে কান পাতা দায়। কিন্তু প্রিয়ব্রতর কানে তখন বাজছিল নদিয়ার মায়ানগর গ্রামের সেই আখড়ার মাটি আর তার বাবার গম্ভীর গলার আওয়াজ। বাঙালি পেশির জোরে নয়, বুদ্ধির জোরে যেতে। বাবা, বাবা, আমি দেখিয়ে দিয়েছি বাঙালির পেশিতেও আগুন আছে। আজ আজ আমার শরীর জবাব দিচ্ছে, কিন্তু আমার আত্মা বলছে লড়ে যাও, লড়ে যাও প্রিয়ব্রত, লড়ে যাও। এই শেষ শোক যেন মানুষ আজীবন মনে রাখে। আজ আমি বাঘের খাঁচায় নয়, আজ আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে খেলা দেখব। খেলা শুরু হলো। অসুস্থ শরীরেও প্রিয়ব্রত যখন বাঘের সঙ্গে কুস্তি লড়লেন, দর্শকরা টেরই পেল না তাদের প্রিয় নায়ক মৃত্যুর কত কাছে দাঁড়িয়ে। শো শেষ হলো। হাজার হাজার মানুষ চিৎকার আর হাততালির মাধ্যমে জয়ধ্বনি দিল, আকাশ কাঁপল। কিন্তু সেই ভিড়ের আড়ালে প্রিয়ব্রত যখন টলতে টলতে রিং থেকে বেরিয়ে আসছেন, রতন আর মায়া দৌড়ে এলো। প্রিয়ব্রতর মুখ দিয়ে তখন রক্ত গড়িয়ে পড়ছে। প্রিয়দা, প্রিয়দা, কথা বলো, কথা বলো। ডাক্তার, কেউ ডাক্তারকে ডাকো। রতন, রতন, শো তো শেষ হলো না। হাতিগুলোকে ঠিকমতো খেতে দিস। আর মায়া, আমাদের এই তাঁবুটা যেন কখনো গুটিয়ে না যায়। বলিস, সবাইকে বলিস, বাঙালি হার মানতে জানে না, বাঙালি হার মানতে শেখেনি। সিঙ্গাপুরের হাসপাতালে 1920 সালে নিভে গেল এক কিংবদন্তির দীপশিখা। বিদেশে নিঃসঙ্গ অবস্থায় মারা গেলেন প্রিয়ব্রত বসু। যে মানুষটি বাঘের থাবাকে তুচ্ছ করেছিলেন, তিনি হার মানলেন জন্ডিসের কাছে। তার মৃত্যু সংবাদ যখন কলকাতায় পৌঁছল, বাংলার আকাশে যেন শোকের ছায়া। প্রিয়ব্রতর প্রয়াণের সঙ্গে সঙ্গে বাঙালির সার্কাস ব্যবসার এক অপূরণীয় শূন্যতা তৈরি হল। খুব দ্রুত এই ব্যবসার হ্রাস চলে গেল দক্ষিণ ভারতের কুশলীদের হাতে। গ্রেট রয়্যাল বেঙ্গল সার্কাসের সেই সোনালি দিনগুলো ধুলোয় মিশে গেল। কিন্তু প্রিয়ব্রত কি সত্যি হেরে গেলেন? না, প্রিয়ব্রত হারেননি। তিনিই প্রমাণ করে দিয়ে গেছেন, নদিয়ার এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এক যুবক যদি বিশ্বজয়ের স্বপ্ন দেখে, তবে সমুদ্রও তাকে পথ দেখায়। তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, বাঙালির বীরত্ব কেবল ইতিহাসের পাতায় বা কবিতার চরণে সীমাবদ্ধ নয়। সেই বীরত্ব আছে রক্তে, ঘামে আর সাহসের স্পর্ধায়। এতক্ষণ আপনারা যে গল্পটি শুনলেন, তার প্রতিটি পরত অনুপ্রাণিত এক রক্তমাংসের মানুষের জীবন থেকে। তার আসল নাম প্রিয়নাথ বসু। 1865 সালে উত্তর 24 পরগনার ছোট জগুলিয়া গ্রামে তার জন্ম। তার পিতা ছিলেন বিখ্যাত সাংবাদিক মনমোহন বসু। বাস্তব জীবনেও প্রিয়নাথ বাবু আর্ট কলেজের ছাত্র ছিলেন, কিন্তু তার নেশা ছিল শারীরিক কসরত। 1887 সালে তিনিই প্রতিষ্ঠা করেন গ্রেট বেঙ্গল সার্কাস। তিনি ছিলেন ভারতের সার্কাস জগতের সেই পথিকৃৎ, যিনি সাহেবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে বাঙালিও আন্তর্জাতিক মানের কোম্পানি চালাতে পারে। তিনি শুধু মালিক ছিলেন না,
নিজে ছিলেন একজন অসাধারণ জিমন্যাস্ট এবং ট্রেনার। রিভলভার হাতে বাঘের খাঁচায় ঢোকা থেকে শুরু করে হাতির পিঠে দাঁড়িয়ে ব্যালেন্স করা সবই তিনি অবলীলায় করতেন। 1900 সালে তিনি সিংহল জয় করেন এবং দীর্ঘ 20 বছর পর দক্ষিণ পূর্ব এশিয়ার বাঙালির বিজয় নিশান উড়িয়েছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে 1920 সালে মালয়েশিয়ার সফরের সময় জন্ডিসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের হাসপাতালেই তার জীবনাবসান হয়। প্রিয়নাথ বাসু আজ হয়তো একটি বিস্মৃত নাম, কিন্তু বাঙালির আত্মসম্মান আর সাহসের ইতিহাসে তিনি চিরকালীন উজ্জ্বল নক্ষত্র। আশা করি আপনারা কেউ ভুলে যাননি। ফেলুদার ছিন্নমস্তার অভিশাপে আমরা এই বিখ্যাত সার্কাস কোম্পানি গ্রেট বেঙ্গল সার্কাসের মালিক প্রিয়নাথ বসুর কথা পড়েছি। আজকে তাঁরই জীবনকে কেন্দ্র করে অনুপ্রেরণামূলক গল্প সার্কাস শুনছিলেন এতক্ষণ। এই গল্পের লেখক আমি প্রীতম চৌধুরী, গল্প পাঠেও ছিলাম আমি প্রীতম, আর আমার সঙ্গে অন্যান্য ভূমিকায় অন্তরা তো ছিলই, সঙ্গে ছিল অতনু এবং অচ্যুতা। যদি এই অনুপ্রেরণামূলক গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সে কথা। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ আমরা প্রতি বুধবার ঠিক রাত্রি 8:30টায় একটা করে মোটিভেশনাল স্টোরি এবং প্রতি শনিবার রাত্রি ঠিক 9:30টায় একটা করে ভূত, রহস্য কিংবা রোমাঞ্চ গল্প নিয়ে হাজির থাকি এই চ্যানেলে। এবার পালা গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণার। তারা হলেন স্নেহা দাস, কণা রোজারিও, মোহিনী ভট্টাচার্য, রিয়া দাস, সৃজা মুখার্জি, সাগর ভৌমিক, শম্ভু ভৌমিক, ঝর্ণা খাতুন, তসলিমা নাসরিন, অপর্ণা সামন্ত, রচনা সামন্ত, সুপর্ণা পাত্র, মাম্পি মণ্ডল, বুধিয়া নায়েক, সীমা গিরি সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, প্রিয়নাথ বসুর বাবার নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এ প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট সময়ের অপেক্ষা না করে মোবাইল ফোনটা নিন এবং সঠিক উত্তর টাইপ করুন শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 9:30টায়। ভালো থাকবেন। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখতে ভুলবেন না।